সুখদাম শীতলাম শ্যামলাম মাতরম দেবতরম রজস্না পুলকিত যামিনী লকুসুমিত মদন শোভিনী ভাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম কণ্ঠ কন কন নিনাদ করণে কোটি কোটি ভুজই ধৃত কর করবানে কেন মা এত বলে বলধারিণী নমামি তারিণী গণবরিণী মাতরম দে মাতরম वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय वंदे मातरम आज 6 এপ্রিল 2024 সাল 45তম ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষ ব্যাপী ভারতীয় জনতা পার্টির এই প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হয়েছে। সেইরূপ
আমিও ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের অধীনে পুটসুরি গ্রামের আমার 144 নম্বর বুথে আমি আমার বাড়িতেই ভারতীয় জনতা পার্টির এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আকারে আমি এটা পালন করার চেষ্টা করছি। এই প্রতিষ্ঠা দিবসে শুধু বিজেপির পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের বরিষ্ঠ প্রয়াত নেতা এবং বাংলার নয়নের মণি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি আমার এই মঞ্চে রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীরও প্রতিকৃতি আমার এই মঞ্চে রয়েছেন। ওনারই সহযোদ্ধা আমাদের পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির এক অন্যতম কাণ্ডারি শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানিজির প্রতিকৃতিও দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমাদের বর্তমান ভারতবর্ষের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিরও প্রতিকৃতি, উনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, ওনারও এখানেই এই মঞ্চে প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির জন্মলগ্নের প্রাক্কালের কিছু তথ্য আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি তুলে ধরতে চাই। বহু ইতিহাস আছে। ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করবার আগে ভারতীয় জনতা পার্টির যে পূর্বের নাম সেটা হলো জনসংঘ। এই জনসংঘ আমাদের প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন সময়ে আর একজন রত্ন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এনাদের তত্ত্বাবধানে তৎকালীন সময়ের পরিস্থিতির প্রেক্ষাপটে যে জনসংঘ দলের কাণ্ডারি হিসেবে এই দুজন তৎসহ ভারতবর্ষের আরো বহু বরিষ্ঠ নেতৃত্ব তাদের তত্ত্বাবধানে জনসংঘকে পরিচালিত করেছেন এবং জনসংঘের মাধ্যমে আরো বহু পূর্বে জনসংঘের জন্মকাল আরো 40 বছর আগে জনসংঘের মানে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসেরও 45 বছর আগে ছিল জনসংঘ। সেই জনসংঘের যে সূত্রপাত, সেই জনসংঘ আরও বিগত বেশ কিছু বছর ধরে সারা ভারতবর্ষে রাজনৈতিক দল হিসেবে
জনসংঘ কাজ করেছে। জনসংঘের নেতৃত্বে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বিষ্ণুকান্ত শাস্ত্রী, এইরকম বহু বরিষ্ঠ নেতৃত্বের তত্ত্বাবধানে জনসংঘ বিগত দিনে ভারতবর্ষে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ 35টি আসন লোকসভায় নির্বাচিত করে ভারতবর্ষের পার্লামেন্টে জনসংঘের যে পরিচিতি দীর্ঘদিন ধরে বহন করে আসছেন, সেই জনসংঘের তত্ত্বাবধানে একটু পিছিয়ে যেতে হবে আমাকে। একটু পিছিয়ে যাওয়া মানে 1965 সাল থেকেই আমি ধরছি, তারও আগে বহু ইতিহাস আছে। সেই ইতিহাস একটার পর একটা বর্ণনা করতে বহু টাইম লাগবে। আমি মোটামুটি 1965 সালের পর থেকে ভারতবর্ষের রাজনৈতিক যে প্রেক্ষাপট, কিছু তথ্য আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে চাই। এই কারণে আজকের যুগের আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক নেতা আছেন যারা অতীতের এই ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে আগ্রহ প্রকাশ করে না। আমি এটা বলতে চাইছি এই জন্যে, আমাদের আগামী প্রজন্ম, আমাদের যে বিজেপির কার্যকর্তা, জেলা স্তর, মণ্ডল স্তর এবং বুথ স্তরের কর্মীদের অবগতির জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আজকে এই অতীতের যে ইতিহাস আমি তার সংক্ষিপ্ত বর্ণনা এই জন্যে করছি যে 1965 সালের পাকিস্তান কচ্ছ আক্রমণ করে, তার অতীতের অনেক ঘটনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। 1965 সালের পর থেকে কতকগুলো ঘটনার বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1965 সালের মার্চে পাকিস্তান কচ্ছ আক্রমণ করে। ভারত সরকার পাকিস্তানের সঙ্গে শান্তি প্রয়াস চায়। ভারত সরকার পাকিস্তানের সঙ্গে শান্তি প্রয়াস চায়। ভারতীয় জনসংঘ সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করে। জুলাই আগস্ট মাস দেশ জুড়ে জনসংঘ যে আন্দোলন গড়ে তোলে, দেশের 1 লক্ষেরও বেশি স্থানে বিক্ষোভ দেখানো হয় এবং 16ই আগস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 লক্ষেরও বেশি কার্যকর্তা দিল্লিতে কচ্ছ চুক্তির বিরুদ্ধে দেশের সর্ববৃহৎ আন্দোলনে যোগ দেন। স্লোগান ছিল ফৌজ নো হারি, স্লোগান ছিল ফৌজ নো হারি, কৌম নো হারি, হার গাড়ি সরকার হামারি, হার গড়ি সরকার হামারি। সৈন্য হারেনি, দেশবাসী হারেনি, হেরে গেছে তৎকালীন সময়ের সরকার, তৎকালীন সময়ের সরকার হেরে গেছে। আন্দোলনের বিশালতা দেখে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধের জন্য তৈরি হন। তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধের জন্য তৈরি হন। 1 সেপ্টেম্বর যুদ্ধ শুরু হলো। জনসংঘ সরকারের সঙ্গে এবং সৈন্যবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করে গেছেন। আমি এই তথ্য এই জন্যে তুলে ধরলাম, কিছু ভারত বিদ্বেষী রাজনৈতিক দল, বামপন্থীরা
এবং কংগ্রেসের কিছু লুম্পেন জনসংঘ সম্বন্ধে এবং বিজেপি সম্বন্ধে এত কুৎসিত নোংরা ভাষায় ইঙ্গিত করে থাকেন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে, তার জন্যে আমি বিশেষভাবে সেই সমস্ত দেশদ্রোহী শয়তানদেরকে অবগত করানোর জন্যে আমার এই বক্তব্যের মাধ্যমে তাদেরকে আমি বার্তা দিতে চাই। জনসংঘ সরকারের সঙ্গে এবং সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করে গেছেন। ভারতীয় সৈন্যবাহিনী বিজয়ী হল, রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বিরতি ঘোষণা হলো এবং তাশখণ্ডে একটি শীর্ষ বৈঠকের ব্যবস্থা করা হয়। জনসংঘ তৎকালীন সময়ে এর তীব্র প্রতিবাদ করেন। ভারতীয় সৈন্য পাকিস্তানের যে সমস্ত জায়গা দখল করেছিল সেইগুলো পাকিস্তানকে ফিরিয়ে দেওয়া এক চুক্তি তাশখণ্ডে রাতের বেলায় সই করলেন তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। এবং সেই রাতেই ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে আর একজন যোগ্য প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, তার অবদান আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু তাশখন্দের সেই চুক্তি স্বাক্ষর করার পর সেই রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন লাল বাহাদুর শাস্ত্রী। যদিও এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা, লাল বাহাদুর শাস্ত্রীকে পরিকল্পনা মাফিক ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনার যে রান্না বান্না করত, তার পরিচর্যা করত, তাদেরকে ব্যবহার করে দুধের মধ্যে বিষক্রিয়া ঘটিয়ে লাল বাহাদুর শাস্ত্রীকে মেরে ফেলা হয়েছিল। সেই ইতিহাস আজও ভারতবাসীর কাছে অজানা। সেই ইতিহাস আপনারা গুগলের মাধ্যমে সার্চ করলে সেই তথ্য আপনারা পেয়ে যাবেন। তো লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছিল, কারণ এই তাশখণ্ডের রাতের ওই চুক্তি সই করার পরে তাকে মেরে ফেলা হলো। ভারতীয় জনসংঘ তাশখণ্ড চুক্তির তীব্র বিরোধিতা করেন। ভারতীয় জনসংঘ এই তাশখণ্ড চুক্তির তীব্র বিরোধিতা করেন, কারণ জনসংঘ একটা এমন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দেশ হিতৈষী হিসেবে দেশের প্রতি, এই ভারত মাতার প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে দেশের সংস্কৃতি, দেশের পরম্পরা, তাকে পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে তৎকালীন সময়ে প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর একজন বরিষ্ঠ নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তাদের যে রাজনৈতিক স্বচ্ছতা, দেশ ও মাতৃকাকে উপযুক্ত সরকার উপহার দেয়া এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তারা জীবনের ব্রত নিয়েছিলেন, তাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল। কারণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কথা বলতে হচ্ছে এই কারণে যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একটা খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে শৈশব থেকে বহু যন্ত্রণায়, বহু নিপীড়নের মাধ্যমে মাতুলালয়ে তাকে তিলে তিলে
বড় হতে হয়েছে। শৈশবকালেই তার মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ, মাতুলালয় থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বড় হয়েছেন এবং তৎকালীন সময়ে শৈশবকালে তাকে এমন কটাক্ষ করা হতো, এই যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তার যে জাতীয়তাবোধে তিনি যে উদ্বুদ্ধ ছিলেন, স্কুল লাইফ থেকেই তার সেই মানসিকতা প্রকাশ পেয়েছিল। প্রতিটি স্তরে দীনদয়াল উপাধ্যায় ভারত মাতার প্রতি কতটা আনুগত্য নিয়ে শৈশবকাল থেকেই তার শিক্ষার দিনগুলি পার করেছেন। প্রচণ্ড মেধা এবং বুদ্ধিমত্তা নিয়ে পড়াশুনো করেছেন সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তত্ত্বাবধানে রাজনীতির জনসংঘের সভাপতিত্বের দায়িত্ব তিনি পালন করেছেন। তাই যে কথা বলার প্রয়োজন আছে বলে আমি অতীতের এই সমস্ত কিছু ঘটনা আমি আমার এই বক্তব্যের মাঝে আমি তুলে ধরছি। 1966 সাল এপ্রিলে ভারতীয় জনসংঘ 13তম সম্মেলন অধ্যাপক বলরাজ মাধকের সভাপতিত্বে জলন্ধরে অনুষ্ঠিত হয়। 1967-তে চতুর্থ সাধারণ নির্বাচন হয়। জনসংঘ এবার কংগ্রেসের পরেই দ্বিতীয় স্থানে উঠে আসে। জনসংঘ 1967 সালে চতুর্থ সাধারণ নির্বাচন হয় এবং জনসংঘ কংগ্রেসের পরেই দ্বিতীয় স্থানে উঠে আসে। লোকসভার 35 জন সাংসদ নির্বাচিত হলেন। ভোট বেড়ে দাঁড়ালো 9.41%। বিধানসভাগুলিতেও 268 জন জিতে জনসংঘ 2 নম্বর স্থানে পৌঁছে গেল। 1967 মার্চে বিহারের প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হল। জনসংঘ তার বড় অংশীদার। এরপরেই সংযুক্ত বিধায়ক দল গঠন করে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে সরকার গঠিত হয়। জনসংঘ সেই সময় প্রধান দল। 26 থেকে 30 ডিসেম্বর 1967 সালে কালিকটে চতুর্দশ অধিবেশন বসে। সাধারণ সম্পাদক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের হাতে যে জনসংঘ এতদিন বেড়ে উঠেছিল, সেই কালিকটেই তিনি সভাপতি নির্বাচিত হলেন। জনসংঘের সভাপতি নির্বাচিত হলেন দীনদয়ালজি। এখানেই তার ঐতিহাসিক সভাপতির ভাষণ রাখেন। তিনি এতদিন পাদপ্রদীপের আলো থেকে অনেক দূরে অবস্থান করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আজ তিনি এসে গেলেন প্রদীপের উজ্জ্বল আলোয়। কিন্তু নিয়তি অন্যরকম ভেবেছিল। 1968 সালের 10ই ফেব্রুয়ারি দীনদয়ালজিকেও খুন হতে হলো। 1968 10ই ফেব্রুয়ারি দীনদয়ালজিকেও খুন করা হলো। দেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর আঘাত। 13ই ফেব্রুয়ারি 1968 সাল জনসংঘের সভাপতি নির্বাচিত হলেন অটল বিহারী বাজপেয়ী। 8 থেকে 11 জুলাই প্রথম সর্বভারতীয় মহিলা শিক্ষণ শিবির নাগপুরে অনুষ্ঠিত হল। 25 থেকে 27 এপ্রিল
1969 জনসংঘের পঞ্চদশ অধিবেশন বোম্বেতে অনুষ্ঠিত হয়। এখানে অটল বিহারী বাজপেয়ী আবার সভাপতি নির্বাচিত হন। এটা সেই অধিবেশন যেখান থেকে আওয়াজ ওঠে, অটলজি প্রধানমন্ত্রী কি আগলি বারি। এখান থেকেই আওয়াজ ওঠে, প্রধানমন্ত্রী আগলি বারি, অটল বিহারী, অটল বিহারী। 8 জুলাই 1969 সালে রায়পুরে সর্বভারতীয় শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। 28 থেকে 30 ডিসেম্বর 1969 সাল অটল বিহারী বাজপেয়ীর সভাপতিত্বে পাটনায় ষোড়শ অধিবেশন হয়। কংগ্রেস, কমিউনিস্ট এবং মুসলিম লীগের অশুভ আঁতাতের বিরুদ্ধে ওখানেই স্লোগান ওঠে, 3 তিলঙ্গে। ওখানেই স্লোগান ওঠে, 3 তিলঙ্গে। সারা দেশে ছড়িয়ে পড়ল এই স্লোগান। পাটনাতেই স্বদেশী পরিকল্পনা ঘোষিত হয়। আবার ওঠে ভারতীয়করণের, অর্থাৎ আজকের যে আত্মনির্ভর ভারতের স্লোগান আমাদের যোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছিলেন, অতীতের সেই স্লোগান 3 তিলঙ্গে সারা দেশে ছড়িয়ে পড়ল এই স্লোগান। পাটনাতেই স্বদেশী পরিকল্পনা ঘোষিত হয়। আবার ওঠে ভারতীয়করণের স্লোগান। 1970 সালের জুলাই মাসে সম্পূর্ণ নিযুক্তির পরিকল্পনার ঘোষণা করা হয়। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে 1971 জানুয়ারিতে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে কংগ্রেস। সংযুক্ত বিধায়ক দল ত্যাগের রাজনীতি এবং ইন্দিরা গান্ধীর কর্তৃক কংগ্রেসের বিভাজনের কারণে দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমবর্ধমান। অকংগ্রেসী সরকারগুলির শরিক ভারতীয় জনসংঘ। সংসদে জনসংঘের 35 থেকে 21 নেমে আসে এবং মোট শতাংশের 35 থেকে 21 নেমে আসে এবং ভোট শতাংশ নেমে আসে। শ্রীমতী ইন্দিরা গান্ধী এক ঐতিহাসিক জয় সুনিশ্চিত করলেন। 1971 ডিসেম্বর পাকিস্তান ভারতকে আক্রমণ করে বাংলাদেশ যুদ্ধ শুরু হলো। জনসংঘ আবার সরকারের, চিন্তা করে দেখুন, যে কংগ্রেস চিরদিন জনসংঘের বিরোধিতা করে এসেছে, 1971 সালে পাকিস্তান ভারতকে আক্রমণ করে বাংলাদেশ যুদ্ধ শুরু হলো। জনসংঘ আবার কিন্তু সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতায় নামল। ভারত জিতল, বাংলাদেশের জন্ম হলো। ভারত জিতল, বাংলাদেশের জন্ম হলো। জনসংঘ দিল্লিতে এক বিশাল বিক্ষোভ করে বাংলাদেশের স্বীকৃতির দাবি করে 2রা এপ্রিল 1972 পালন করল। আর কোনো তাসখন্দ চুক্তি নয়। দলিতদের ওপর অত্যাচারের প্রতিবাদে বোম্বের হুতাত্মা চকে অটল বিহারী বাজপেয়ী প্রতীকী অনশনে বসলেন। বাংলাদেশে যুদ্ধ জয়ের পর যে সিমলা চুক্তি হলো, জনসংঘ তারও বিরোধিতা করেন। রাজস্থান সীমান্তে পাকিস্তানের গদরা রোড প্রত্যার্পণ করার প্রতিবাদে অটলজি গদরা রোডে গিয়ে সত্যাগ্রহে বসলেন। সিমলা চুক্তির প্রতিবাদে সংসদের সামনে বিশাল বিক্ষোভ প্রদর্শন করলেন। 3রা আগস্ট
শিয়ালকোট এলাকায় ডক্টর জগন্নাথ রাও যোশী এবং গুজরাটের সুরনামে ডক্টর ভাই মহাবীর সত্যাগ্রহ করেন। ঋষি অরবিন্দের জন্ম শতবর্ষে ভারতীয় জনসংঘ 15ই আগস্ট অখণ্ড ভারত দিবস হিসেবে পালন করেন। এই সমস্ত ইতিহাস আজকের যুব সমাজ, আজকের আমাদের ভারতীয় নতুন প্রজন্মের ভারতীয় জনতা পার্টিরও বহু কার্যকর্তা এই সমস্ত ইতিহাস সম্বন্ধে এখনো তাদের অজানা। আমি এই অতীতের এই তথ্য তুলে ধরার পিছনে আমি মনে প্রাণে চাই অতীতের এই ইতিহাস, এই যে মার্গদর্শন, এতে অনুপ্রাণিত হয়ে তারা উপযুক্ত ইতিহাসকে পর্যালোচনা করুন এবং রীতিমতো পড়াশুনো করে মানুষের সামনে অতীতের এই বর্ণময় যে ইতিহাস, আমাদের অতীতের যে সমস্ত নেতৃত্ব তাদের তত্ত্বাবধানে যে ইতিহাস সৃষ্টি করেছেন, এগুলো মানুষের কাছে ব্যাখ্যা করার আশু প্রয়োজন আছে বলেই আমার বিশ্বাস। তাই 1971-এর বিজয় ইন্দিরা গান্ধীকে এক রক্ষা করে তোলে। 1971 সালে বাংলাদেশ বিজয় ইন্দিরা গান্ধীকে এক রক্ষা করে তোলে। তার রাজত্বে দুর্নীতি নিষ্পেষণ এবং ঔদ্ধত্য একীভূত হয়ে পড়ে। 1972-এর ডিসেম্বর জনসংঘের 18তম অধিবেশনে কানপুরে শ্রী লালকৃষ্ণ আদবানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সারা দেশ জুড়ে ইতিমধ্যেই গুজরাটের নবনির্মাণ আন্দোলন এবং বিহারের সমগ্র ক্রান্তি আন্দোলন নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই আন্দোলনের নেতা হিসেবে এগিয়ে এলেন শ্রী জয়প্রকাশ নারায়ণ। যে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে তৎকালীন সময়ে গোটা ভারতবর্ষের রাজনীতিতে এক সুনামির ঝড়ের মতো আছড়ে পড়েছিল। তৎকালীন সময়ে ভারতীয় জনসংঘের সমস্ত নেতৃবর্গ এবং জনতা দল, আরও কয়েকটি রাজনৈতিক দলের সংমিশ্রণ ঘটে এবং এক বিশাল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এক বিশাল গণ আন্দোলন সংগঠিত হয়। আজকের এই বাংলার মুখ্যমন্ত্রী, আজকের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে কলকাতার রাজপথে এই নোংরা মহিলা, এই জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের ওপরে উঠে নৃত্য করেছিল। কত কুরুচিপূর্ণ নিম্ন মানসিকতার মহিলা এই মমতা ব্যানার্জি। আমি এটা এই জন্যে যোগ করলাম, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আর সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে অনেকগুলো পথ অতিক্রম করে এসেছেন। তার যে নৈতিক চরিত্রের এতটা নোংরামিতে ভরা, এটা উদাহরণ হিসেবে আজকের প্রধানমন্ত্রীকে যিনি শালা তুই তোকারি বলে গালিগালাজ করছে, এ হেন একজন সাংবিধানিক প্রধান মমতা ব্যানার্জির কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। উনি তো সেই বস্তি বাড়ি থেকে উঠে আসা মহিলা, ওনার কাছে এই ব্যবহারটাই আশা করা যায়। তাই জয়প্রকাশ নারায়ণের মতো একজন সারা ভারত যাকে নেতৃত্ব দেবার অঙ্গীকার দিয়েছে, সেই জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে চেপে উনি নৃত্য করেছিলেন। ইতিহাস আমরা ভুলিনি,
সেই ইতিহাসের সাক্ষী। এই যে অতীতের সমস্ত ঘটনা আমার বক্তব্যের মাঝে আমি তুলে ধরছি। তাই জয়প্রকাশ এই আন্দোলনের নেতা হিসেবে এলেন শ্রী জয়প্রকাশ নারায়ণ। বিদ্যার্থী পরিষদ সামনে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। বিদ্যার্থী পরিষদ কে? বিদ্যার্থী পরিষদ কি? আজকের ভারতীয় জনতা পার্টির যে সারা ভারতবর্ষে মহিরুহে পরিণত হয়েছে বিদ্যার্থী পরিষদ। এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা ভারতবর্ষের ছাত্র সংগঠনের সর্ববৃহত্তম ছাত্র সংগঠন। তার নাম হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যে বিদ্যার্থী পরিষদের ছাত্ররা শুধুমাত্র দেশ ও মাতৃকার সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করে এসেছে। বহু পরম্পরা আছে এ সম্বন্ধে। বহু সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর বহু মেজর এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে না জানি এই ছাত্রদের মধ্যেই আর একজন নেতাজি সুভাষচন্দ্র বোস লুকিয়ে আছে, না জানি এই ছাত্রের মধ্যে বিনয় বাদল দীনেশ লুকিয়ে আছে, না জানি এই ছাত্রদের মধ্যে ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন, ঋষি অরবিন্দ এই ছাত্রদের মধ্যেই আগামী দিনে এই ভারতবাসী খুঁজে পাবে। সেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেদিন জয়প্রকাশ নারায়ণের এই যে সারা ভারতবর্ষে ভ্রষ্টাচার, দুর্নীতিগ্রস্ত এক নায়কতন্ত্রের ওপরে মৌরসি পাট্টা কায়েম করে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের বুকে যেই জনসংঘকে অন্যান্য রাজনৈতিক দলের ওপরে যে কঠোরভাবে আইন প্রণয়ন করেছিলেন, সেই আইন প্রণয়নের আমি বিশদ বিবরণ আপনাদের অবগতির জন্য দিতে চাই। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে ওই সময়েই ইন্দিরা গান্ধী এসমো, আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। এসমো অর্থাৎ এসেন্সিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অর্ডিন্যান্স। এসেন্সিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অর্ডিন্যান্স, এই এসমো 3 মাস কার্যকরী হলো। 3 মাস পরে যখন গোটা ভারতবর্ষের জনগণ এই আন্দোলনে সামিল হলেন, আমি ব্যক্তিগতভাবে তখন কর্মসূত্রে আমি বুদবুদে 1978 সাল আমি নিজে বুদবুদে কর্মসূত্রে আমি ছিলাম। এই এসমোর বিরোধিতা করবার জন্য সেদিনকেও কিন্তু বুদবুদের ওই বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমি কিন্তু বক্তব্য রেখেছিলাম। এই এসমো এমন একটা বিধ্বংসী আইন প্রণয়ন করেছিলেন প্রয়াত ইন্দিরা গান্ধী। 3 মাস এসমো লাগু থাকার জন্যে কি কি নিষেধাজ্ঞা আপনারা কল্পনা করতে পারবেন না। সেই আইনের মাধ্যমে কোনো গণসংগঠন, কোনো ইউনিয়ন কেউ করতে পারবে না। সরকারের বিরোধী কোনো রকম আন্দোলন সংগঠিত করতে পারবে না। করলে পারেই মিশার মাধ্যমে তাদের জেল অনিবার্য। এবং তৎকালীন সময়ে বহু আমাদের জনসংঘের নেতা, আমাদের অন্যান্য রাজনৈতিক দলের মিশায় অ্যারেস্ট করে জেল নিক্ষেপ করেছেন। এ সমস্ত ইতিহাস সেই এসমো ব্যাখ্যা করতে করতেই সেটাকে আইনে প্রণয়ন করবার জন্যে
3 মাস পর সেই এসমো থেকে হয়ে গেল এসমা, এসমো থেকে হয়ে গেল এসমা, অর্থাৎ এসেনশিয়াল মেনটেন্যান্স সার্ভিসেস অ্যাক্ট। আগে ছিল অর্ডিন্যান্স, মানে সেটা টেম্পোরারি, আর এসমা হয়ে যাওয়ার পর সেটা হলো স্থায়ীভাবে আইন। স্থায়ীভাবে আইন পাশ করলেন এসমা রূপে। সেই এসমা আইন অতীতের অনেক বরিষ্ঠ বিজেপির কার্যকর্তারা হয়তো জানেন, যারা জানেন না আমার এই বক্তব্য কান খুলে শুনবেন এবং এর ব্যাখ্যা পর্যালোচনা করবেন। আমি ফালতু বকি না, আমি রাজনীতির মতো করে রাজনীতি করি। আমি প্রচুর পড়াশুনো করি। আমি ঘন্টার পর ঘন্টা তথ্য ভিত্তিক আমি সর্বভারতীয় স্তরে, আন্তর্জাতিক স্তর থেকে সমস্ত বিষয়ের ওপর আমি রাজনীতিতে অবতীর্ণ হয়ে আমি বক্তব্য রাখি। তাই আমার বক্তব্যের কিছু কিছু ভাষা অনেকের একটু তেতো লাগবে, অনেকে চাইবে আমি যেন বেশি বক্তব্য না রাখি। আমি বেশি বক্তব্য রাখলে অনেক বাঘা বাঘা নেতার জ্বলন ধরে যায়, এরকম পরিস্থিতিতেও আমাকে পড়তে হয়েছে। এই বিষয়ের উপরে আলোকপাত করতে গিয়ে আজকে আমি যে বিষয়ে শুরু করেছিলাম, আমি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসের পূর্বের যে প্রেক্ষাপট তার পর্যালোচনা করার প্রয়োজন আছে বলেই আমি এতক্ষণ এতগুলি কথা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই জনসংঘের আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে গেল জয়প্রকাশ নারায়ণকে এই আন্দোলনে জুড়বার জন্য নানাজি দেশমুখ এক অসাধারণ ভূমিকা নিয়েছিলেন। দ্বিতীয়বারের জন্য সভাপতি হওয়া লালকৃষ্ণ আদবানি 19তম অধিবেশনে 19 থেকে 7ই মার্চ 1973 সাল জয়প্রকাশকে আন্দোলনে যোগ দিয়ে আমন্ত্রণ জানালেন। জয়প্রকাশ বললেন, যদি জনসংঘ ফ্যাসিস্ট হয় তবে আমিও ফ্যাসিস্ট। দেখেছেন আমি যে বক্তব্যের অবতারণা করলাম, ঠিক এই জনসংঘর আমাদের এই নেতাদেরকে তৎকালীন সময়ে দেশদ্রোহী শয়তান, এই কংগ্রেস কমিউনিস্ট মতো নকশালদের মতো কিছু রাজনৈতিক দালাল, চীনের দালাল, পাকিস্তানের দালাল তখনও কিন্তু এই জনসংঘকে ফ্যাসিস্ট বলে চিহ্নিত করেছিলেন। কিন্তু জয়প্রকাশ নারায়ণ বলে দিলেন, জনসংঘ যদি ফ্যাসিস্ট হয় তাহলে আমিও ফ্যাসিস্ট। আমি এদের সঙ্গে নিয়েই আমি আগামী দিনের আন্দোলনের রূপরেখা আমি রচনা করব। উপনির্বাচনে কংগ্রেস পরাজিত হলো এবং শ্রী রাজনারায়ণের আন্দোলনের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধী নির্বাচনকে অবৈধ বলে রায় দিলেন এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেন। সাথে সাথেই 25শে জুন 1975-এর মধ্যরাতে থেকে সারা দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। এই জরুরি অবস্থা ঘোষণা করা হলো, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হলো, সমস্ত বিরোধী নেতৃবৃন্দকে মিশায় গ্রেপ্তার করা হলো। কিছুক্ষণ আগে আমি যে ভাষাটা বললাম, যে মিশার মাধ্যমে আমাদের তৎকালীন নেতাদেরকে গ্রেপ্তার করে জেলে নিক্ষেপ করা হয়েছিল, তার প্রমাণ, অকাঠ্য প্রমাণ ছাড়া আমি যে বক্তব্য রাখি না, আবার একবার সেই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই অন্তরালে
অনেকেই অন্তরালে চলে গেলেন। আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরের বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা, কিন্তু সংবিধান সংশোধন করে লোকসভাকে আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হলো। তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু সংখ্যাধিক্য অর্থাৎ 2/3 মেজরিটির নিয়ে সরকার গঠন করেছিল, তাই সংবিধান সংশোধন করে লোকসভার মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে নিল এবং নির্বাচন হলো না। যে সময় নির্বাচন হওয়া উচিত ছিল সেই সময় কিন্তু নির্বাচন হলো না। তার কারণ জনসংঘ এবং জয়প্রকাশ নারায়ণের তত্ত্বাবধানে যে মহীরুহে পরিণত হয়েছে গণ আন্দোলন, তার জন্যে এই 1 বছর পিছিয়ে দেওয়া হলো। জয়প্রকাশ নারায়ণ লোক সংঘর্ষ সমিতির দায়িত্ব নানাজি দেশমুখের হাতে তুলে দেন। সারা দেশ জুড়ে বিশাল এবং ব্যাপক আন্দোলন শুরু হলো। লক্ষ লক্ষ মানুষের ঠিকানা হলো কারাগারে। এই আন্দোলনের পুরোভাগে রইলেন জনসংঘের কার্যকর্তা এবং জনসংঘের স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা। 1977 নির্বাচন হলো, আর সেই সঙ্গে ঘটে গেল এক নিঃশব্দ বিপ্লব। 1977 নির্বাচন এক নিঃশব্দ বিপ্লব ঘটে গেল ভারতবর্ষের রাজনীতির আকাশে। আমার মনে পড়ে 1977 সালেও আমি কলকাতায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের সেই মিছিল। কংগ্রেস পর্যুদস্ত হয়েছে, ইন্দিরা গান্ধী নিজেও হেরে গেছে। সেই 1977 সালে জনতা দলের সরকার গঠন হলো। কলকাতায় লক্ষ লক্ষ মানুষের মিছিল, পোস্টারে ফ্ল্যাগে 6 লাভ হয়ে গেছে গোটা কলকাতা শহর। আমি নিজের চোখে দেখে এসেছি। তখন তো আমি রাজনৈতিকভাবে এতটা পরিপক্ক হই নাই, এত তো রাজনীতি সম্বন্ধে আমার ধ্যান ধারণা ছিল না। আমি একটি কংগ্রেস ফ্যামিলির থেকে উঠে আসা একজন নাগরিক, কারণ আমার প্রয়াত দাদু নরোত্তম চৌধুরী একজন স্বাধীনতা সংগ্রামী। স্বাভাবিকভাবেই কংগ্রেস কী জিনিস সেই বয়সে আমার বোঝার ক্ষমতা ছিল না। যেহেতু আমার দাদু স্বাধীনতা সংগ্রামে একজন যোদ্ধা, সেই হিসেবে নিজের অবচেতন মনে কংগ্রেসকে একটু ভালোবাসতাম। আমার শৈশবের সেই অজান্তে কংগ্রেসের প্রতি ভালোবাসার একটু হলেও জন্ম নিয়েছিল। তাই সেদিনে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে গণ আন্দোলন এবং গোটা ভারতবর্ষের আকাশ বাতাস মুখরিত করে একটা নতুন অধ্যায়ের জন্ম হলো। 1977 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে জনতা পার্টি সর্বত্র জয়লাভ করলেন। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ভারতীয় জনসংঘ, সমাজবাদী পার্টি, ভারতীয় লোকদল এবং সংগঠন কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস থেকে কিছু দেশ হিতৈষী বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতা এই দলের সঙ্গে যুক্ত হয়ে, তাদের নাম ছিল সংগঠন কংগ্রেস, মিলিত হয়ে একটি দল গঠিত হলো। 23শে মার্চ 1977 নির্বাচনের সাথে সাথে জরুরি অবস্থা প্রত্যাহত হলো। জনসংঘ মিলে গেল জনতা পার্টিতে। আমাদের ভারতীয় জনতা পার্টির জনসংঘের যে প্রতীক ছিল জ্বলন্ত প্রদীপ ছিল আমাদের জনসংঘের প্রতীক। আজ যেমন ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন
ভারতবর্ষের জাতীয় ফুল পদ্ম ফুল চিহ্ন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক। সেদিন ছিল জ্বলন্ত প্রদীপ। সেই জনসংঘ তৎকালীন সময়ে মিলিত হলো জনতা